আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ অমলদা, মানে শুভেন্দুদার পরে অমলদা, আপনি একটু শ্রদ্ধা দেবেন, মানে কিছু বলার মানে ছোট করে বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ শুভেন্দু প্লিজ ক্যামেরাটা ধরো। আচ্ছা চলো ক্যামেরাম্যান ছবি ঠিক আছে। শুভেন্দুর সঙ্গে তো দীর্ঘদিন আগে বসে সামনে পরিচিত, মাঝখানে কিছুদিন আমার অনেকটাই প্রায় 40-45 বছর ধরে প্রায় দেখা যায় না, প্রায় 40 বছর, কিন্তু ফোনে কথা হয়েছে। শুভেন্দুকে আমি শ্রদ্ধা করি, শিক্ষিত তো আছেই, কিন্তু যে স্ট্রাগল করে উনি উঠেছেন, আমার মনে হয় এখানে একজনও কেউ নেই, একজনও নেই, আমি এখনো পর্যন্ত একজনও খুঁজেও পাইনি কোথাও। মানে আমার এত বছরের জীবনের লাইফে যে পজিশন থেকে উনি উঠে এসেছেন, এবং ওর বাড়ির লোকেরা কিন্তু সেই পজিশনে কিন্তু উঠতে পারেনি অন্যরা। উনি কিন্তু বাংলা এবং ইংরেজি এবং সংস্কৃত তিনটেতেই অসাধারণ ছিল। আমরা বাড়িতে প্রচুরবার গেছি, চাকরি ছাড়ার পরে, স্কুলের চাকরি ছাড়ার পরে ওর সঙ্গে গেছি। এয়ারপোর্টে একবার আমার মিসেসের সঙ্গে ওনার দেখা হয়েছিল, সেইটাই আমার খুব ভালো লাগে যে একটা লোক, আমরা সবাই শুধু সমাজকে দোষ দিই, বাবা মাকে দোষ দিই, অনেককেই দোষ দিই যে আমাকে, কিন্তু শুভেন্দুদা কিন্তু কলেজ শশীদা কলেজে কিন্তু কিভাবে যে স্ট্রাগল করে উঠেছে কলেজে বা প্রাইভেটে পড়ে পড়ে অনেক এত জ্ঞান অর্জন, এত এবং সবসময় মানে সাহিত্যিক এদের অমিতাভ চৌধুরীর সঙ্গে খুব ছিল, অনেক ভাব ছিল। উনি সবাই যত শিক্ষিত বা ভূমিকা নিয়েছিল তাদের সঙ্গে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতো মানে নিজের যোগ্যতায়। বেহালা কলেজে চাকরি করেছেন, স্টেটসম্যানের মতো কাগজে ঢোকাই তো খুব মুশকিল ছিল, কারণ স্টেটসম্যানের ইংরেজি আমি আজও তখনও বুঝতাম না, এখনও বুঝি না, কারণ স্টেটসম্যান ইংরেজি কাগজের অন্য যার জন্য স্টেটসম্যান যদিও করতাম, কিন্তু ওই সুরেন্দ্র দত্ত রায় ছিলেন এডিটর, সে কি সাংঘাতিক, যেমন এখনকার ইংরেজি শশী থারুর সেই ধরনের ইংরেজি লেখে, শশীদার সেই শশীদার ওর বাইরে কিন্তু শশীদা অত মানে ভালো থাকলো, এবং বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু মিশত। এই হলো কথা নয় যে উনি শিক্ষিত বলে না, যে এখানে থাকতেন অতি সাধারণ লোকেদের সঙ্গে কিন্তু শশীদা মানে একই রকম ছিল, সেইটি আমার খুব ভালো লাগতো। আমরা কিন্তু সবসময় দোষ করি, সেটাই শিক্ষণীয় ব্যাপার যে শশীদার জীবনে এটা। আর শরীরের দিকে সবসময় মেরুদণ্ড সোজা থাকতো, এটা একটা বিরাট ছিল। মাঝখানে বলেছিল খুব শরীর খারাপ, ফোনে যদিও আমি খুব কাছাকাছি থাকতাম, কিন্তু সে যাওয়ার সুযোগ হয়নি, কারণ যখন দূরে থাকতাম তখন যেতাম, যখন কাছে এসেছি তখন আমার ওনার বাড়ি আমার বাড়ি মানে হেঁটে গেলে 1 ঘন্টা লাগবে, মানে অটো করে গেলে 10-15 মিনিটের মধ্যে চলে যাবে। আমার এইটুকুই। ছাত্র নয় অথচ ছাত্রের মতো বন্ধু আনিসুর রহমান এখানে উপস্থিত আছে। পরবর্তীকালে যোগাযোগ হয়েছিল, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে, এবং সেটা একটা রীতিমতো সেগুলো যদি রাখা যেত তাহলে সেগুলো সত্যি সম্পদ, মানে হ্যাঁ সম্পদ একটা বটে, আমরা সেটা রাখতে পারিনি। সেইটি বললাম, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো সেটা নিয়ে আমাদের একটা পরে পরিকল্পনা আছে, সেটা আমরা পরে বলছি। আমি যা বিষয়ের কথা বলবো তার আগে বোধহয় এটা বলা খুব প্রয়োজন যে আজকে বোধহয় এই অনুষ্ঠানের দায়ভার সবই অস্বীকার, সুতরাং তার এই কীর্তিটা ধন্যবাদের বাইরে বলব। এটাই অসিত বলে দিয়েছি যে আমি তার ছাত্র নই, সহকর্মীও নই, তবু আমার সঙ্গে সম্পর্ক ছিল, এবং সেটা প্রত্যক্ষ না বলে অপ্রত্যক্ষই বলা ভালো লাগে। যাই হোক, তো সেই সময় প্রতিযোগিতায় আমার খুব যাওয়া আসা ছিল।
স্কুল বটে, মানে আমি এই স্কুলের ছাত্র। আর কৌশিক, খগেন, পল্লব ইত্যাদি এরা অনেকেই আমার সঠিক তো বটেই, অনেকে আমার ক্লাসমেট বলি কথা আসেন। ও ক্লাসমেট একশো সূত্রেই আসতাম, সুতরাং সম্পর্কটা সবসময় দূর থেকেই ছিল, কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রথমে একটা মজার কথা বলে নিই, নিহত ব্যক্তিগত গল্প। শশীদা খুব ভালো হাত দেখতে পারতেন, আপনারা জানবেন। আমার একবার হাত দেখতে গিয়ে বললেন, তোমার বিয়ে হয়ে গেছে? আমি বললাম, না শশীদের বিয়ে হয়নি। বললাম, তোমার বিয়ে হয়ে গেছে? আমি না, শশীদের বিয়ে হয়নি, তবে এটা ঠিক আছে মোটামুটি। সেও ইনসিডেন্টাল শশীদের ছাত্র, ছাত্রী বলে তাই। তো তখন সম্পর্ক যেহেতু আমাদের আছে, সুতরাং দুশ্চিন্তের সঙ্গে আমার শেষ পর্যন্ত কৌশিকের ছাত্রী যাই পরিবর্তন করেছে, বিয়ে হবে কিনা তেমন সুবিধা আমার সঙ্গে বিয়ে হবে। সুবিধা বললেন, তুমি মনে করো চায়ের দোকানে বসে আছো, একটা লরি এলো, এসে ৩,০০০ ইট নামিয়ে দিল, দিয়ে বললো যে এইগুলো এরপরে সুজিতার সঙ্গে যতটুকু আমার দেখাশোনা চায়ের দোকান চায়ের দোকান ছিল, সেখানে সবাই টিফিনে আসতো, আমিও তাদের সঙ্গে থাকতাম। আর সেই সময় শশীদার সঙ্গে ছিলেন আমাদের রামদাসজি, সোনায় সহায়, তারা এই মজার কথাগুলো সর্বশ করে শুনতাম। যাই হোক, এর পরবর্তীকালে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাটা উঠলো, অদ্ভুতভাবে সে আমি লিখতে পারি না, আমি লেখক খুবই বটে, কিন্তু অরুণ যাকে আমাদের সঙ্গে নেই, অরুণ আমাকে শিখিয়েছিল, আপনি হিন্দি বা গানগুলো ভালো বোঝেন, এক কাজ করুন এই গানগুলো। আমি একটু ইংরাজিতে লিখতাম, ইংরেজি মনে বাংলাটা করতে পারতাম বলে ইংরাজিতে লিখতাম, হোয়াটসঅ্যাপে যা লিখতাম। আজিজ লিখত, কৌশিক লিখতাম, ওদের লেখাগুলোই আর কি সমালোচনা, গুরুদেব বললেও ভালো হয়, এইসব কথা এরকম করতে করতে যাই হোক। ও আমার শেখাতে হবে হিন্দি গানগুলো নিয়ে আমি ইংরেজিতে করবো না, অথবা আমি হিন্দি গান চুরি করে করে লিখতে শুরু করবো। তা মানে কবি হয়ে গেল। ইনসিডেন্টাল তখন দেখলাম শশীদাকে মাঝে মাঝে ওই হোয়াটসঅ্যাপে দেখা যেত, অরুণের সঙ্গে অরুণের কোনো একটা ব্যাপার নিয়ে লিখছে বা কোনো একটা অন্য কোনো কথা নিয়ে লিখছে। এই করতে করতে সেখানে তার সঙ্গে আমার বলা যেতে পারে যে যেন সম্পর্কটা তৈরি হয়। আমি যথারীতি হিন্দি গান চুরি করে করে লিখতে লাগলাম, এবং অনেক ক্ষেত্রেই আমি খুব শশীদাকে নিয়ে লিখতাম আর কি, ডেডিকেটেড টু শশীদা। যাই হোক, শশীদা উত্তর দিতেন। এই তখনই আমি প্রথম যেন মানে আমি রিয়েলাইজ করলাম যে কত সুন্দর শশীদা লিখতে পারে। এ সম্বন্ধে আমি শুনেছিলাম আগে, যেমন পড়ানোর ক্ষেত্রে উনি তো খুব ভালো পড়াতেন, তার ছাত্রী আমার স্ত্রী বা ওরাও বলতেন। এই প্রসঙ্গে হরিপদ একটা কথা বলেছিল যে শশীদা এমন সুন্দর করে বলতে পারে যে তোমাকে যদি ভুল বোঝায়, তোমাকে ভুল বুঝেই বাড়ি যেতে হবে, এটা বলেছিল, এটাও আমাকে বলেছিল। অর্থাৎ তার বলাটা এত সুন্দর। যাই হোক, এর পরবর্তীকালে আমি লিখতাম, উনিও আমার অধিকাংশ লেখার সময় কমেন্টস করতেন, মুকুলিকাটি জানে। একটি লেখা আমার কাছে, আমি অনেকগুলো লেখা আছে, আমি তার মধ্যে একটি এনেছি সঙ্গে করে এনেছি আর কি, তার কমেন্টস একটা, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যারা হয়তো তাকে চেনেন এবং জানেন ভালোভাবে, তাদের কাছে নতুন কিছু মনে হবে না, কিন্তু ভালো লাগতেও পারে। 5 মে ঘটনাচক্রে এই বাড়ির মেয়ে বুড়িদির মৃত্যুদিন ছিল। আমি বোধহয় 5 মে বলে একটা লিখেছিলাম, সেটা শশীদাকে লিখেছি, শশীদার উদ্দেশ্যে লিখেছিলাম। যাই হোক, আমার ভুল হতে পারে।
তো যাই হোক 10th এপ্রিল ভর্তি হয়েছিলেন না 17 তারিখ মারা গেছেন? 17 তারিখ 10th এপ্রিল ভর্তি হয়েছিলেন। হ্যাঁ। 17th করে দিন। যাই হোক না সেটা তো তখন ঠিক। নয়। আমি লেখাটা তার মজার লেখাটা বলছি আর কি। আমি একটু গোড়ার দিকে বাদ দিয়ে গেছি। And you have composed this heart rending and at the same time heart benumbing ode the same day. Once again I say that I don't have the language to express the excellence of your poem and how it has filled my heart with sweet sadness. If I could borrow the language of spring winds whisper to the leaves that create murmur or of the dewdrops that touch the touch of which makes the birds bloom, maybe I could express my feelings that winnowed my sleep and dimmed my eyes. এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, আমরা সবাই জানি শরীরে ইংরেজি পড়াতে ইংরেজি খুব ভালো বুঝতেন, কিন্তু তার এক ক্লাসমেট ইনসিডেন্টালি আমার কলিগ ছিলেন, যাদের সঙ্গে ন্যাশনাল লাইব্রেরিতে তার বহুদিন দেখা হয়েছে। সমস্যা বলেছেন যে শশী যেত ওখানে, কিন্তু অধিকাংশ সময় বাংলা বইগুলোই পড়তেন। এখন শশীদা লিখতে পারতেন ভালো, সব ঠিকই আছে, কিন্তু যে ভালো কবিতা লিখতে পারতেন, ঘটনাচক্রে এটিও হোয়াটসঅ্যাপে একদিন এসেছিল, আমি সেটা এনেছি, যারা শোনেননি তারা তাদের শুনে ভালো লাগবে আশা করি। সারাদিনের কাজের ভিড়ে ভেবেছি মনে মনে, বেলা শেষের ম্লান আলোয় বসবো তোমার সঙ্গে, তোমার কেশের চিকন চূড়া এলোমেলো করে কোমল বাতাস এসে আমার হৃদয় দেবে ভরে, সাঁঝের বেলায় শাঁখ বাজিয়ে গলায় আঁচল দিয়ে আরাধনায় মগ্ন তুমি পূজার জগৎ নিয়ে। দিন মাস বছর ঘুরে জীবন প্রান্তে এসে পিছনে শুধু ঝাপসা অতীত, যায় না কিছু দেখা, কথা বলার সময় অনেক, ঘরে আমি একা। আমি উত্তরে পেয়ারা পাইছে বলে লিখেছিলাম, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, লিখছিলাম আর এই সঙ্গে আরো একটা লেখা আমি পড়ছি, এটা একটা মজার ঘটনা। মজার ঘটনা নয়, উল্লেখযোগ্য মনে হতে পারে আপনাদের। শশীদার চাকরির প্রথম দিন, যেটা বড় সাক্ষী আছে শুভেন্দুদা, সম্ভবত শুভেন্দুদা কলরব বলে, হোক কলরব বলে যেসব কথা আছে, কলরব বলে কোনো কিছু একটা লিখেছিলেন আপনি, তার উত্তরেই বোধহয় এটা লেখা, আমি সেই রেফারেন্সটা দিতে পারবো না। আমাকে লিখছিল ওই হোয়াটসঅ্যাপে। আমি শুধু চাকরিটা হয়ে গিয়েছিল দুদিন আগে, প্রথম দিন যোগ দিতে গিয়েছিল ঋতুচারীতে। ওই সময় আমার বাড়ি থেকে 3টে বাস পাল্টাতে হতো, প্রথম দিন একটু আগে ভাগিয়ে হাজির হয়েছি। আসছেন শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, আমাদের স্পন্দন সপ্তমে, আর তার গতি দিগন্তলীন শ্যামল মাঠের রূপ চিরে যাওয়া উদ্ধত কালো পিচের ডায়মন্ড হারবার রোড ধরে দক্ষিণ মুখে ছোটা উদ্যাম বাসের গতির মতো। চেষ্টা করে চলেছি আপাত সহজ থাকতে। সেদিন কোনো একটা সমস্যা বা অন্য কোনো ব্যাপার ছিল। বিজয়বতজি, সজিনজি, করুণাজি বারবার শুভেন্দুর নামটি করছিল। বিজয়বতজি চঞ্চল হয়ে পায়চারি করছিলেন। কেউ একজন বললেন, ওই তো আসছে। কৌতূহলে ঘোমটা খুলে তাকালাম, দেখলাম ধুতি পাঞ্জাবি পরা ছিপছিপে একটি শরীরই কলেবর অথবা কলরব শব্দটা হবে। এখন কলেবর বলেও হয়, আর যেহেতু মনে হয় কলরব কথাটা উঠেছিল, তাই হয়তো কলরবও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে তো কলেবর হবে। কিন্তু আপনি সবটুকু শুনলে বুঝতে পারবেন, মনে হয় ওটা কলরবে, শরীরই কলরব। খেয়াল রাখবেন কথাটা। হনহন করে তেঁতুলতলা দিয়ে আসছে শুভেন্দু। তারপর আস্তে আস্তে দেখলাম স্কুলের সব কাজেই শুভেন্দু। প্রবৃত্তি ছিলেন সব কাজে, কিন্তু প্রকাশহীন, প্রায় সমাহিত। কিন্তু শুভেন্দুর মতো প্রাণ প্রাচুর্য আমি
আমি কোলাহলে একটু কম, বরং কোলাহল শেষে প্রাণের আলাপে নিজেকে খোঁজার প্রয়াসী, একটু স্বার্থপর হয়তো, তবে আপোষহীন। শুভেন্দু লিখেছে, আমি তো পরলবেই আছি। সম্ভবত আমি পরলবে আছি, এই কথাগুলো বোধহয় আপনি কিছু লিখেছিলেন। যাই হোক, এই তিনটে লেখা আমি আপনার শোনালাম। তো আমি শশীদা চলে যাওয়ার পর একটি লাইন শুধু লিখেছিলাম যে আমার ভালোবাসার একটা মানুষ চলে গেল। সেটাই আমার প্রথম ও শেষ কথা, যার যে দূরে থাকলেও মানে যেন আমার অন্তরে ছিল, তার সঙ্গে আমার কথা হতো। আমি প্রায় ফোন করতাম, উনিও ফোন করতেন, লিখতেন তার কষ্টের কথা ইত্যাদি। যাই হোক, যেতে তো হয় সবাইকে, একই জায়গায় হলো। জানি না পরলোক আছে কিনা, যদি থাকে সেখানে তার আত্মা শান্তি পাক। অমরদা বললেন অনেক কষ্ট করে মানুষ বড় হয়েছে, এটা আমি শুনেছি তার মুখ থাকতে। তো আশা করি সে ভালো থাকবে সেখানে। খুব সুন্দর। আর অন্য কোনো মন্তব্য না। আমি এবারে প্রাক্তন ছাত্র একজনের কাছ থেকে চাইছি, আমাদের প্রদীপ যদি একটু আসো। আমি এখানে আমার এখানে যারা আছেন সকলকে আমার সশস্ত্র প্রণাম। কেনা এখানে যারা আছেন সকলেই আমার ফার্স্ট অফ দেম আর সিনিয়র। অমলদা একটা কথা বলছিলেন যে লড়াইয়ের একটা কাহিনী, সে তো রয়েছে, এবং সে লড়াইয়ের কাহিনীর সঙ্গে যখন কোনো ছাত্রর জীবনের জায়গাটা, আমি ছোটবেলা, কারণ পরবর্তীকালে শশীদার সঙ্গে টালিগঞ্জের বাড়িতে আমি গিয়েছি, তখন ওখানে মোটামুটি সবেমাত্র জায়গাটা তৈরি হচ্ছে, আর অনেক ছোট 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 বাড়ি, বস্তি বাড়ি এবং যেগুলো আপনারা জানেন সেগুলো আছেই। তা সেইরকম একটা সময়ে আমাদের মতো একটা গেম স্কুল, আমি আমার মায়ের কাছে বলতাম যে আমি বিশুদ্ধ শিক্ষার সঙ্গে শান্তিপ্রিয় চট্টোপাধ্যায় যেখানে পড়েছেন, আমাদের বরিশাল, এইসব জায়গায় পড়ার সুযোগ, মানে এইখানে পড়তে হবে। আর সত্যি কথা, আমি খুব ভাগ্যবান যে গ্যালাক্সিজ অফ মানে সমস্ত মানে যারা ছিলেন সেখানটায়, তাদের সকলকে আমি তাদের মধ্যে অনেকেই পাচ্ছি এখানে, আমার মাস্টারমশাইরা, মানে তাদের কাছে মাথা নিয়ে যাওয়ার মতো। তা সেখানে ভিত্তিটা ইংরেজি ভাষার তৈরি করেছিলেন আমাদের প্রভাস পাট্টাদার, আমাদের করুণাময় ঘোষ, এই সমস্ত মানুষগুলো কিমার সমস্ত সে মানের কথা মনে পড়ে যায় যে তারা, এবং অদ্ভুত এবং কীর্তিমানের বাবা, আমাদের শিখার বাবা, আমাদের মাস্টারমশাই শ্রুতদেব। তারপরে প্রসেনজিৎ বাবু এলেন, বিমান গাঙ্গুলি, অনেকে পরপর এসছেন। এরপরে সেই পুরনো হায়ার সেকেন্ডারি কোর্স ক্লাস 11-এর একটা ঝাট করে একটা, মানে যেন মনে হচ্ছে সে একটা প্লেন যেতে 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 যখন একটা জায়গায় একটা জার্কিং করে তখন আবার আকাশে উঠতে আরম্ভ করে। এইরকম একটা সময়ে অনেক ডিসিশন মেকিং এর জায়গা থাকে, এবং সেই জায়গাগুলোতে অনেকে অনেক সময় ভুল করে দেখান। বাংলা সাহিত্যের ব্যাপারটা তো রয়েছে, বিজয়ধর মুখোপাধ্যায় তিনি ছিলেন, তার সঙ্গে একের পর এক সরোজ রায়, শুভেন্দু বারিকের মতো মানুষরা যুক্ত হলেন, মঞ্জু মিত্র, আর এই সমস্ত মানুষের কথা বললে পরে মনে হয়। তা এইরকম একটা সময়ে ওই যে যাক হয়ে যাওয়ার মধ্যে যেমন সাবজেক্ট চয়েস ক্লাস 9, 10, 11, এবং তারপরে একটি সাবজেক্ট মানে একটা ভাষা চেঞ্জ হচ্ছে, মানে ইন্টারেস্ট। এবং সেই সময় একটা মানুষকে দেখলাম যে ওইরকম ছিপছিপে মানুষ, তিনি আসছেন, তিনি আমাদের মতো বাংলা মিডিয়াম স্কুলে তিনি পড়াচ্ছেন ওই ও হেনরির ওই যে গল্প, সে তো আছেই, এবং সেটাকে তুলনামূল্য বিচারে তিনি ইয়ে নিয়ে আসছেন, আমাদের উইলিয়াম সিডনি পর্টারের ছদ্মনাম ওটা উনি নিয়ে আসছেন, এবং তিনি সেখানে বলছেন যে ওই আমাদের যে দ্য লাস্ট লিফ, এই গল্পটা উনি তুলনা করে বলতেন আর কি, দুটো আলাদা ডাইমেনশনের গল্প, অথচ চোখ খুলে যাচ্ছে। এবং বাংলা সাহিত্যের সঙ্গে যেহেতু আমাদের পরিচয় আগেই হয়েছে, এবং তখন আরেকটা বিদেশি ভাষা, এবং তারপরে যখন একজন বললেন আমাদের স্বামী যে উনি ওখানে গিয়ে বাংলা পড়তেন আর কি, সত্যি মানে কত বিদগ্ধ মানুষ ছিলেন আর কি, এবং তার সঙ্গে তার লড়াইয়ের কাহিনী। তো এই করতে করতেই উনি রবার্ট সাউথে পড়াচ্ছেন, পিটার কিয়ার উইলেন ম্যানের কথা বলছেন, বৃদ্ধ কাসপার দিয়ে হাত চষছে আর বলছে যে সেই ইট ওয়াজ এ গ্রেট ভিক্টরি, এবং যেন মনে হচ্ছে সামনে সেই যুদ্ধক্ষেত্র থেকে স্কালগুলো উঠছে। আর মা দুই নাতি তারা বলছে দাদু এত ধ্বংস, আর তার মধ্যেও কি করে তুমি এটাকে একটা বিরাট বিজয় বলছো। এই যে জায়গাগুলো রবার্ট সাউদিকে পড়াচ্ছেন, উনি ওশাসি পড়াচ্ছেন যখন আমাদের সেই উই আর দ্য মিউজিক মেকার্স, কি অপূর্ব তার পড়ানো, এবং সেই শব্দগুলো আমার মনে হচ্ছে যখন আমি যেদিন থেকে খবরটা পেলাম যে এই মানুষটি চলে গেলেন,
আমাদের থেকে চলে গেছেন, তিনি আমাদেরকে এই দিয়ে গেছেন আর কি, এরকম ভাবে আর কি। হোম দে ব্রট দি ওয়ারিয়র ডে, ও কি চমৎকার, মানে সেই জায়গাটা এখন শিউরে উঠি যে এক্সাল্ট সোর্স রিং ওপেলস উনি বলছেন, এবং তারপরে শব্দগুলোকে যেন গেঁথে দিচ্ছেন। আর এইরকম একটা করতে করতে একটা জায়গায় উত্তরণ হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পাস হলো। তার আগে আমার জীবনে একটা বিপর্যয় ঘটেছিল সাবজেক্ট চয়েস নিয়ে। উনি বলছেন পড়, সাহিত্য পড় না। তা ওরা সাহস করে সেই সময় যা রেজাল্ট হয়েছিল তাতে 2টো পেপার মিলে 200 নম্বরের পরীক্ষা। আর উনি সবসময় পরামর্শ, এত ভালো অ্যাডভাইস করতেন। আর খুব উনি বললেন যে আমি তো এই 110 আমার হয়েছে 200-র মধ্যে, কি হবে দেখ না। আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি আমার স্থানীয় কলেজে পড়বো। তাই যাই হোক, আর 119 হচ্ছে বাংলায়, 120ও নয়। এবং তা নিয়ে আমাকে আমার শিক্ষক মশাই বলেছিলেন 60 হলো না, যাক সে তো হলো, তখন পুরোনো দিনের ব্যাপার। তা গিয়ে ওই দৌড়ে দৌড়ে ঘোরার মতো আমি প্রেসিডেন্সিতে গেলাম, আমি পড়বো। তা বাংলা অনার্স একজন বললেন হবে না, এখানে খুব কম্পিটিশন আছে, থার্ড লিস্টে হতে পারে, 119 হবে না, 120 অব্দি পৌঁছেও যায় না। তো এই সমস্ত ব্যাপারটা হচ্ছিল। 110-এর তোমার কোনো ব্যাপারই নেই। আমি ওনাকে আবার স্যারকে বললাম, স্যার কি করবো? বলে ইংরেজি পড়লে পড়তে পারিস, তবে সেন্ট জেভিয়ার্সে আমি চেষ্টা করিনি। আমাকে উনি বললেন আমার এক বন্ধু পড়ায় একটা জায়গাতে, সেটা হচ্ছে ওনারই ছোটবেলার বন্ধু এবং উদয়ভন ভট্টাচার্য, নাটকের ছেলে। এবং উনি তখন আশুতোষে পড়ান। আশুতোষে তখন খুব নাম করা একটি লোক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি অনেক কিছু শুনি, খোঁজ খবর নিই। এখানে ভাষণবাবুর মতো লোক, প্রচারক তো রয়েছে আর কি। তার নাম শিশির দাস, ডক্টর শিশির দাস। উনি আমরা ওকে ভর্তি হলাম, তারপর উনি চলে গেলেন। তখন ডক্টর ইউনিভার্সিটিতে পড়াতে তখন চলে গেলেন আর কি। আর আমাদের নীরব ভট্টাচার্য বুঝতে পারছি যাই আর কি। আর প্রদীপ বাবুর মতো এইচওডি হলেন। কিন্তু ওই উদয়বরণ ভট্টাচার্য তিনি কিন্তু বারবার ওই শশীদার কথা বলতেন। এটা একটা এপিসোড গেল, জাস্ট এই ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে খুব একটা বড় কিছু না। হয়তো ওই ভাষাটা শেখার জন্যই পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশনে বুঝতে পারছি 2-4 লাইন লেখা টেখা, ফাইলের কাজ করা, যেগুলো অন্য লাইনে চলে গেলাম। কিন্তু ওই যে বীজ পুঁতে দিয়ে গেলেন। এনিওয়ে, দীর্ঘদিন বাদে একটা জায়গা দেখা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে 125তম বর্ষ। শশীদা অনেক বড় জায়গায় চলে গেছেন, তখন হি ওয়াজ দি এয়ারপোর্ট কভারেজ করেন সেই ব্যাপার। আর মিস্টার কুমার তখন স্টেটসম্যানের চিফ এডিটর। তখন কাগজটা ক্রমশ তার ডিটোরিয়েট করছে সেই সময়। কাগজের দিক থেকে না, ওটা যে যাই হোক, এটা মানে কাগজের স্ট্যান্ডার্ড ইত্যাদি। তার শশীদা যখন রয়েছেন, আমাদের তখন ইতিমধ্যে নাটক টাটকে তো আমরা মেতে গেছি, নরসেনা হয়েছে, অনেকদিন হয়েছে ইত্যাদি। আমাদের অনেক ঠাকুরপুর ড্রামা ফেস্টিভ্যাল, কমেডি, এই সমস্ত পেরিয়ে একটি গ্রুপ ভাঁড় একটা ব্যাপার থাকি, ভাঁড় ব্যাপারে থাকি। তা ভেঙে আমাদের একটা নতুন টিম হয়েছে সমকাল। 125তম বর্ষে আমরা একটা নাটক চয়েস করেছিলাম। এবং সেই সময় চারদিক দিয়ে এই গ্রুপ থিয়েটারগুলো যারা রেজিস্টার্ড গ্রুপ, তাদেরকে সরকার একটা পয়সা করে দিত। এবং চারদিকে একটা ইয়ে হয়েছিল। আমরা আমাদের গ্রুপে একটা চান্স পেয়েছিলাম যে আমরা ত্রিপুরায় যাবো, মানে সেখানকার রবীন্দ্র ভবনে আমাদের এই নাটকটা হবে রথে ধরছে। তা তখন আমাদের সঙ্গে অনেক ভালো ছেলেরা ছিল, তারা ভেঙে বেরিয়ে এসেছিল। কিছু নতুন ছেলে এসেছিল, এই নীলাদ্রি, অনুপম ইত্যাদি সমস্ত ছিল। সোমেনদার মতো ছেলে লোকজন ছিলেন। পল্লবদা তিনি ছিলেন আমাদের সঙ্গে, নটসেনাতে ছিলেন। একটা নতুন গ্রুপ আমরা নাটকটা করেছি। আমরা যে কোনোভাবে আমাদের ইন্টারভিউ দিয়ে কিংবা ফর্ম টর্ম ফিল আপ করে কিছু সুপারিশে তখন বামফ্রন্টের আমল। এবং সেখানটায় আমরা ওই রবীন্দ্র ভবনে যাবো, 247 টাকা প্লেন ভাড়া আমাদের। এবং দেখেছি রেশনের ব্যাগ নিয়েও লোকে ত্রিপুরা আগরতলার প্লেনে উঠছে, এরকম একটা অবস্থার মধ্যে। সেইখানে যেদিন যাবো সেদিনও শশীদার সঙ্গে দেখা, মানে এয়ারপোর্টে। হ্যাঁ, এবং সে অত দলবল ছেড়ে দিতাম, অনেকে চেনা ছিল, সব ছাত্র রয়েছে। তা আমরা বললাম, বলে আরে ঠিক আছে ঠিক আছে। আর পরে গিয়ে তা উনি খুব ব্যস্ত, যেহেতু অনেক ভিআইপি এ করতে হয়। তা আমার মনে আছে যে ফ্লাইটে আমরা গেলাম, 2 দিন বাদে যখন ফিরছি আমরা, আমাদের ঘোরাটা হয়েছিল, ধর্মনগরটা নিয়ে গেছিল। যাওয়ার সময় ফ্লাইটে যে এয়ার হোস্টেসটা দেয় 2টো করে দেয় লজেকে, মানে খুব ছোট ফ্লাইট তো, আর ওই অল্প সময়ের জন্য তো 2টো করে লজেস দিয়েছিল। যেদিন আমরা ফিরছি সেদিনও ফর্চুনেটলি শশীদার সঙ্গে দেখা। তো ওই দিনে আমাদের সঙ্গে ফ্লাইটে এসেছেন দশরথ দেব আর নিপেন চক্রবর্তী। তখন আর উনি তো অলরেডি ব্যস্ত থাকবেন ওদের সঙ্গে। তা নেমেছেন, ওনারা নেমেছেন এবং আমরা সাইড দিয়ে যখন আমরা ক্লিয়ারেন্স নিয়ে বেরিয়ে আসছি, আমাদের প্রায় 16-17 জন ছেলে, আমরা ছেলে মেয়ে, আমরা যখন আসছি শশীদার সঙ্গে আচ্ছা পরে কথা ইত্যাদি বলেই তা বলে উনি একটা চুটকি দিয়ে গেলেন, আমার মনে আছে। সেটা হচ্ছে এই ফ্লাইটে কিন্তু সিএম এন্ড ডেপুটি সিএম এসছে, এই আসল খবরটা একটু ভালো ছিল না। আমি অস্বীকার করি কি করে, ছিল তো ভালো ভালো গ্রেড দিয়েছিল আর কি, মানে খুব কেয়ার হবে। এই হচ্ছে শশীদা আর কি। এবং এইভাবেই তিনি কিন্তু মানে যেগুলো আমার স্মৃতিপটে আসছে, তা
শশীদার কথা কি বলবো, আমি তো আজকে তার মেয়েকে প্রথম দেখলাম। আর এই মানুষটি এখানে এক মুখে ঢুকে বলছিলেন যে অনেকটা প্রচুর মুখোপাধ্যায়ের মতো দেখে। ক্রিয়েটিভ মানুষ যারা হয় তাদের হয়তো চেহারার মধ্যে একটা অদ্ভুত ধরনের মিল থাকে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে স্টেটসম্যানের নিয়ে আরো পরে প্রসঙ্গ আসবে উঠবে। আমি ওই আরেকজন ছাত্র নয় কিন্তু ছাত্র সহকর্মী স্বপন মুখোপাধ্যায়। আমি শুনতে এসেছি, ঠিক আছে, বেশ 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 বেশ। একটু কষ্ট করে আসতে হবে। না, তুমি পিছনে বসবে? পিছনের সামনে বসে যাও। একবারে অসুবিধা দিয়ে শুরু করেছিলাম সেটাতে বলি আগে। এই ঘরটা এখানে যারা আছেন উপস্থিত, শুভেন্দু দাস সঙ্গে থাকাটা দেখে বলছি, তারা এখানে কেউ আসার আগে আমি এসেছি, এমনকি প্রবীর আসার আগে। এই ঘরটায় আমি প্রথম আসি ৬৫ সালে শ্রমিকদের সঙ্গে। আমি এই ঘরটা খুব সিগনিফিকেন্ট। তখন প্রবীর এখানে ডায়মন্ড হারবারে থাকে। প্রবীরের সঙ্গে আমার পরিচয় না, আমার সঙ্গে পরিচয় হচ্ছে শ্রমিকদা কালিদা। কারণ আমি ওই সম্রাটের মৃত্যুতে ১৯৬৫ সালে নাটক করে এখানে আসি। এবং তারপরে এই ঘরটা ওয়াজ অলমোস্ট এ প্ল্যাটফর্ম, একটা স্টেশন প্ল্যাটফর্মের মতো ছিল। আজকাল কোনো কোনো জায়গায় আগেকার দিনে শুনেছি এরকম পরিবার, এরকম ঘর যেখানে এইভাবে ব্যবহার করা যেত, আজকে কল্পনাই করা যায় না। এইটা এখানে ছিল, তা না হলে প্রবীরকেও পাওয়া যেত না, শশীদাকেও পাওয়া যেত না, শুভদাকেও এভাবে পাওয়া যেত না। এই ঘরটার একটা আলাদা ব্যাপার আছে, তাই জন্য বলছি এই ঘরটার সঙ্গে অন্তত আমার তো ৬৫ বছরের সম্পর্ক, ৬০ বছরের বটে। তা সেইখানে খুব ভালো হয়েছে যে এইখানটাতে আজকে সভাটা হচ্ছে। মুকুল তখন বোধহয় সম্পর্ক ৬৫ অতিকে এখানে আজকে চিনতে পারছিলাম না যে কোথায় কোন বলে ঢুকবো, আমি ঠিক করতে পারছিলাম না। কৌশিকের হাত ধরে ঢুকলাম আর। কিন্তু এটা অদ্ভুত এই পরিবারটা অনেক কিছু দিয়েছে। তেমন একটা শশীদাকে দিয়েছে। শশীদার এখানে যাই বলি আমরা, খুব অল্প স্থায়ী শশীদা আমাদের স্কুলে, খুব অল্প। শশীদা যখন এমএ করতে গেলেন তার রিভেকেন্সিতে আমি ঢুকেছিলাম। মনে আছে কটা দিন আমি ছিলাম। এটা ঠিক যে আমাদের এখানে খুব লেজেন্ডারি টিচার্স ছিলেন ইংরেজি। অরুণাজির মতন টিচার আমার জীবনে আমি আজ অব্দি পাইনি করবো, পরিষ্কার। ইংরেজি না বলে সাহিত্য বলা ভালো, সাহিত্যে লেজেন্ডারি টিচার। অরুণাজির মতন আমি শিক্ষক, কি জানতেন না জানতেন বোঝার মতো ক্ষমতা আমার নেই। এরকম যে শিক্ষক এটা আমরা পেয়েছি কল্পনাই করা। ফলে উনি কতভাবে ইংরেজি জানতেন আমি জানি না, কিন্তু যেটা শশীদার একটা ব্যাপার ছিল সেটা অন্য জিনিস, সম্পূর্ণ অন্য জিনিস। শশীদাকে তো আমি ছাত্র হিসেবেও পাইনি, আমার সহকর্মী হিসেবেও পাই, কিন্তু অন্যভাবে পেয়েছি, অনেকভাবেই পেয়েছি। সেটা এই শশীদাই প্রথম, শশীদা বলে ভুল হবে, মৃণালদা প্রথম। মৃণালদা প্রথম আমাদের স্কুলে, গাঁয়ের স্কুলে শহুরে হাওয়া নিয়ে আসে, আর সেই আদেশে ওটা ছাড়ো। আর শহুরে হাওয়ার মধ্যে সৌরভটা নিয়ে আসে, ক্যারিশমা, এরকম ব্যাপারটা। এইটা প্রথমে আমরা মৃণালদা করে বলতেন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, তা নিয়ে জানি না হরিবোধ পরবর্তী করলো কিনা। সেটাতে আমরা প্রথম যখন বৈভব পড়ানো যায়, এটা আমাদের মাস্টারমশাইয়ের অন্যরকম। আমরা প্রভাসজিকে দেখে অভ্যস্ত, আমার বাবাকে দেখে অভ্যস্ত, করুণাজিকে দেখে অভ্যস্ত, হ্যাঁ সেটা এরকম। ওরা উনি মৃণাল একটা অন্যরকম। এই যে এইটে এর ধারাবাহিকতা সূত্রটা পাওয়া গেল শশীদা। এবং শশীদাকে মৃণালদাই পাঠিয়েছিল।
নেতার জন্য না, সেটা এবার ঘটকালিটা করেছে যে সে শুভজিতা, তার থেকে বলা ধর তারা আসলে মাসিমাই স্কুলারকে বলে শুভদাকে না, সে আমি জানি এই ঘটনাটা আমার কাছে আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে প্রশ্ন টান। আর অমূল্যার কথাটা খুব গুরুত্বপূর্ণ, সেটার একটা এক্সাম্পলই বলবো, আর কি বলার নেই, আমার শুনতে এসেছে। আমার মনে হচ্ছে যে 60 বছর সম্পর্কে এরকম দ্রুত চলে গেল। আমি একটা বিয়ে পরীক্ষা দেবো, অর্থাৎ এই বিএসসি করার পর আবার বিয়ে পরীক্ষা দেওয়ার স্বপ্ন। একদিন কথা লাস্ট রাইড তোকে নিয়ে একটু কথা হচ্ছে, লাস্ট রাইড তোকে নিয়ে স্কুলের সঙ্গে স্কুলে এখন স্কুলে ঢুকিনি আমি, তখন আমি তো স্কুলে এমনি যেতাম, আমি যে এমনি খাই এরকম ব্যাপার, স্কুলের সঙ্গে আমার সম্পর্ক এমনি। আমি কেন যে ওখানে স্কুলে যাই তাও জানি না, আমি পরিবার ছবি নাটক নিয়ে আমি ব্যস্ত, কি জন্যে ব্যস্ত আমি জানি না। এখানে আমার সর্বনাশ হয়েছে, যাকে কিন্তু হয়েছে। সেই সময় একদিন শশীদা বলে চলো আমার ওখানে চলে এসো, একটা আড্ডা মারা যায়। একটা অ্যাট্রাকশন ছিল শশীদার। শশীদা কত ভালো ইংরেজি জানতেন আমি জানি না, শশীদা অসাধারণ ইংরেজি কায়দা করে বলতে পারত, অ্যাট্রাক্ট করে। এবং কথা ঠিক যে অ্যাট্রাক্ট করার ক্ষমতা শশীদার ছিল, এরকম কারণ ছিল। এবং এটা ঠিকই, ভুল বললো সেটা ভুল মেনে নিয়ে চলে যেতে হবে, এটা কথাটা একদম খাঁটি কথা হয়ে বলেছে। এই জিনিসটা ছিল শশীদার। আমি পরবর্তীকালে দেখেছি শশীদার এই গুণটার কথা আমাকে বলেছেন স্টেটসম্যানেরও, আমাকে যেতে হতো স্টেটসম্যানের কাজে, সেটা জ্যোতিষানালয়ের মতন লোক, ওরকম কলম তো নেই, ওর স্টেটসম্যানও ছিল না। বলেছে যে শশীর একটা আলাদা ব্যাপার আছে, ওকেও জন্য আমরা এয়ারপোর্টে দিয়েছি। শশীদার যেটা আমার সেদিনকে ওই লিভার ক্যাম্পে যখন থাকে চায়ের দোকানের দোতলাকে আমাকে লাস্ট রাইড করে রাখা, কথাতে এমন একটা প্রসঙ্গ আনলেন যেটা এখানে বলা যাবে না, সে প্রসঙ্গ আনলেন। আমার সঙ্গে বিতর্ক হয়ে গেল, এটা কোথাও আপনি পেয়েছেন, কোথায় পেয়েছি, চলে এসে। আর যে কায়দা ছিল শশীদার, চলে এসে বাড়িতে গেল। এইবার গিয়ে যা দেখলাম বেড়ার ঘরে আমার চোখে জল এসে গেছিল। একটা ওই প্যাকিং বাক্সের মধ্যে, প্যাকিং বাক্সের মাটি, সেখানে কত নতুন ইংরেজি বই শশীরা কিনেছেন, টিউশনি করে কম কিনেছেন, তার থেকে বার করে আমাকে একটা লিটারারি ক্রিটিসিজমের বই থেকে একটা সেক্সুয়াল অ্যাসপেক্ট অফ লাস্ট রাইড টুগেদার বোঝানো। আমি দেখলাম যে মানুষটার বই ওইরকম প্রাণের মতন বই কথা, কত ভালোবাসা, ওর প্যাশন ফর লিটারেচার, কি ইংরেজি কি বাংলা, একটু অস্বীকার করা যাবে না। ওরা আরো ভালো বই লিখতে চায়, আমি অত বুঝি না, কিন্তু আমার ওইটুকু বুঝেছিলাম যে এই লোকটার এতটা প্যাশন, কিন্তু এই অবস্থার মধ্যে রয়েছে। যেই মুহূর্তে সে বেরিয়ে পড়লো ঘরটা থেকে, তখন কে বলবে সে চৌরঙ্গীর সে থেকে ফিরছে। আমরা দেখেছি কবিতা কখনো আমরা সেই রকম ওই পোশাকে দেখিনি, তার চুলটাও ঠিক করা চাই, বেরোবা যেখানে বেরোবাকে চুলটা ঠিক করে নেওয়া চাই, পোশাক সেন্ট সব ঠিক। এই যে ভেরি ভেরি রাইটলি অ্যাম্বিশিয়াস ম্যান, অনেক উপরটা নিচে ছিল, আইএস পরীক্ষা দিয়েছিলেন, ওর মধ্যে অবভিয়াসলি হয়ে ওঠেনি ওর মধ্যে, কিন্তু মানুষটা বারবার ওঠার চেষ্টা করেছে। আমাকে নিয়ে গেছে যার কাছে আমি অবাক হয়ে গেছি, তোতোদার কাছে নিয়ে গেছি। অর্থাৎ সেই সময় যাদবপুর ইউনিভার্সিটি কাঁপানো লোক রণজয় কারলেকার তোতোদার বাড়িতে নিয়ে গেছেন আমাকে। আমি ওরকম বাড়িও দেখিনি, ওরকম বইও দেখিনি, ওই রণজয় কারলেকারের মতন ওরকম ব্যক্তিত্বও দেখিনি। সেখানে দেখলাম তার রান্নাঘরে চলে যাওয়ার ক্ষমতা শশীদার। এই শশীদার, যে শশীদার বাড়িতে বই কটা রাখার একটা টেবিল জোটেনি, এই যে ব্যাপারটা, এই যে শেখবার, এটা আমার থেকে পরে কল্যাণী কারলেকার তো আমাদের সেক্রেটারি, সেটাই হোক, আমি সে কথা বলছিলাম, যেটা আমাদের আলোচনা করার ব্যাপার, যেটা আমার কাছে যেরকম মনে হয়েছে। আমার থেকে অনেক অনেক বেশি শশীদা সম্পর্কে ওরা জানে, সবাই জানে। আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে এই যে অবস্থাতেই থাক না কেন, আমি আমার জায়গায় উঠবো, এইটা যদি থাকে তাহলে ওকে একটা জায়গায় পৌঁছানো যায়। এটা ঠিকই যে শশীদার
ওই শেষবারের চাকরিটা শশীদার কিছু না, শশীদা অনেক ওপরে উঠবার তার ক্ষমতা ছিল। ওরকম ইংরেজির লাইন বলতে বলতে বাংলায় চলে যাওয়া, বাংলা বলতে বলতে একটু করে বানিয়ে একটা কিছু বলা, যেটা সেটা সত্য হোক মিথ্যে হোক যাই হোক, কিন্তু রিলেট করে দেওয়া, এই জিনিসটা একটা অদ্ভুতভাবে শশীদার মধ্যে ছিল। শশীদার কাছ থেকে শিখবা। শশীদার সঙ্গে আমার খুব একটা পরবর্তীকালে যোগাযোগের একটা সুযোগ হয়নি, শশীদা রাখতেন। আমি বহুদিন আর 20 বছর আমি জানি না শশীদার খবর রাখি, কিন্তু শশীদার এই কথাটা আমার বারবার মনে পড়ে আমার নিজের ব্যক্তিগত জীবনে। ওই মানুষটার ওই বইগুলো ওইখানে দেখেছিলাম, আর ওই মানুষটা ওই প্যাশন নিয়ে পড়ানো যায়, এটা সম্ভব, কীভাবে ওঠা যায়, যেটা দিয়ে শুরু করেছিল অমলদা। আমি 100 ভাগ অমলদার সঙ্গে একমত। এইটি আমাদের জীবনের শেষ পথ, এখন জীবনে প্রায় উপান্তে পৌঁছে এই জিনিসটা আমাকে খুব শশীদা আমাকে আকৃষ্ট করেছে একথা বলে। এবং এই বাড়িটার প্রতি আমার মেসেমেশের প্রতি কবিরের বাবা মা, আরে বাবার থেকে মা, বাবারা সহ্য করেন, নিয়ে আসেন 5 জন, যায় এখানে, এইখান থেকে যা হয়েছে আমি আমার চোখে যেটুকু করেছি কল্পনা করা যায়, তা না হলে এই অ্যাসেম্বলিটা হতো না। এখানে যেটা দেখেছি আরো অনেক কিছু বলার হয়তো আছে, এগুলো একবার সেই উপনিষদের পাখিটার মতো চুপচাপ দেখে যাওয়া ভালো, আমি চুপচাপ এইগুলো ভাবলো সম্পদ শশীদা সম্পদ হয়ে থাকুক, স্মৃতিকে বেশ চালিয়ে নিয়ে যাওয়ার মতন, উদ্দীপিত করার মতন, উজ্জীবিত করার মতন, ত্রাসিত বিপন্ন জীবন থেকে নিজেকে তুলে ধরবার মতন ক্ষমতা যে মানুষ করা থেকে পাওয়া গেছে জীবনে, আমি জানি। সকলকে ধন্যবাদ। আমরা একটু প্রাক্তন ছাত্রে আসি, কীর্তিমান ঘোষ। আমি জানি সেদিন এরপরেই তোমাকে বললাম। সেই সময় সার্কিট হিসেবে অনেক পাই শিক্ষকদের মেজাজের কথা মনে আছে। কালকে একটা বই পড়ছিলাম, স্বপনদার লেখা রাখে করিস মাই, তো সেখানে একটা স্ট্রাগলের ব্যাপার আছে ওই মুখার্জি জীবন, সেটা মনে পড়ছিল হঠাৎ, তখন সেই প্রসঙ্গেই আমার শশীদার কথা মনে এসেছিল। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম গৌতম চট্টোপাধ্যায়, নাসাতে বিরাট মানুষ হয়েছেন, 6 জন ভাই বোন একটা হাড়ি থেকে তারা হরিশ মুখোপাধ্যায় ঠিক তাই এরকম, বা মণিভূমি তার কথা শুনেছি 10 মাইলের যেতে, আমরা শুনেছি কথা, ছবি দেখেছি হয়তো, কিন্তু নিজেদের কাছাকাছি এই যে স্কুলটা, স্কুলে তো অনেক গ্যালাক্সি, মানে অনেক বড় বড় মানুষ ছিলেন, তার মধ্যে আমরা শশীদার এই ব্যাপারটা আমি সত্যি কথা বলতে সেইভাবে ভাবিনি, কালকেই ভাবছিলাম, কিন্তু ওই বইটা পড়ছিলাম ওই মুখার্জি সম্পর্কিত, তখন শশীদার সেইভাবে তো বড় হয়েছে, বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মাধ্যম স্কুলে পড়ে সেখান থেকে এই জায়গাটায় পৌঁছনো, এবং যে ক্যারিশমার কথাটা বললেন, যে জায়গাটাকে নিয়ে যাওয়া, এবং ভাবুন একজন স্যার এক্ষুনি বললেন যেটা মানে মাটির মধ্যে বই রয়েছে, অথচ তার বাইরে যখন বেরোচ্ছে সে অন্যরকম মানুষ, কারণ তার একটা অ্যাম্বিশন ছিল, তার একটা ডেডিকেশন ছিল। এই ডেডিকেশনটা আমরা কিন্তু নিতে পারিনি, আসলে এত কাছে থেকে একটা মানুষকে দেখেও তার কাছ থেকে কিন্তু এটা শেখার সুযোগ পাইনি, তখন বুঝতেই না, এইভাবে কখনো ভাবিনি। এখন ভাবছি যখন জীবনের সন্ধ্যাবেলা পৌঁছে গেছি আর কি, এখন ভাবছি যে কেন ওইভাবে আমরা চেষ্টা করলাম, যেই চেষ্টাটা শশীদা করে গেছেন, আমাদের সামনে ছিলেন তিনি, তাকে আমরা দেখেছি নিজের চোখে, যাদের নাম আগে বললাম তাদের আমরা কোনোদিন দেখিনি, কিন্তু যেহেতু আমরা নিজের চোখে দেখেছি কীভাবে স্ট্রাগল করে, এই ঠিক স্ট্রাগলের কথাটা শুরুই করলেন তো অমলদা, এবং এটাই আমি ভেবেছিলাম এই প্রসঙ্গটাই বলবো, স্ট্রাগল করে একটা মানুষ কত দূর যেতে পারে, এবং আমার সঙ্গে যোগাযোগ বলতে শেষে
লাস্ট যেদিন শশীদার সঙ্গে আমার দেখা হয় বা অনেকক্ষণ গল্প করেছি, সেদিন বলছেন আমাকে অনেক কথার মধ্যে বলছেন, মানে শেষের দিকে ওর খুব বাঁচার ইচ্ছেটা হয়েছিল, একেবারে শেষের দিকে বলছেন, জানো মুখু কীভাবে পড়াশোনা করেছি আমি, তুমি বিশ্বাস করতে পারবে না, জানো আমি গোবর পুড়িয়ে এনে দিয়েছি, মা ঘুটে দিয়েছে, সেই গোবর পুড়িয়ে এনে আমাদের ঘুটে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিভাবে যে আমরা বড় হয়েছি, ওই ভাই বোনগুলো মা যে কি করে আমাদের সবার মুখে ভাত দিয়েছে তুমি চিন্তা করতে পারবে না, তোমরা চিন্তাই করতে পারবে না। অবশ্য আমার থেকেও আরো বেশি বলতে পারবে, বা চোখের সামনে দেখেছে শশীদার বড় বোন, ও তো সামনেই রয়েছে। মানে আমার ওর কথাগুলো আমি বলছি, যে কথাগুলো বলেছিলেন আমাকে, অনেক কিছু বলতেন, তো সেটাকে যে কি স্ট্রাগল সেটা আমার সঙ্গে শেষের দিকে যোগাযোগটা হয়েছিল ব্যাংকের সূত্রেই, কালীবাড়ি ব্রাঞ্চ সংক্রান্ত কিছু প্রবলেম ওনার হয়েছিল, তো তখন আমি ওনাকে কিছু সাহায্য করার চেষ্টা করেছিলাম এবং সেই সূত্রে বাড়িতেও গিয়েছিলাম। আর এই যে চলে গেলেন, এটা আমি পরে শুনেছি, আমি অনেকঘাটি আর কি, যার জন্য আমার জানা হয়নি। পরে আমি সেটাই মনে আমাকে প্রথম বলেছিলেন যে এবং উনি যে খুব ভুগছিলেন, এটাও একটা লাইন লিখে আমরা বেরিয়ে গিয়েছি, চারজনেই, মনিকা টুকুন, প্রদীপ, আমি আর আমার বৌমা, চারজনে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। খবরটা পাওয়া মাত্রই যাওয়ার সময় গাড়িতে বসে আমি ওই হোয়াটসঅ্যাপ লিখে করেছি শশীদার ব্যাস, এইটুকু ছাড়া চলে গেছি ওখানে। আর সবশেষে একটা ছোট্ট কথাটা বলি, সেটা হচ্ছে আগে তো জানেন টিচারদের মাইনে কি ছিল, মানে সংসার চলতো কীভাবে, সেটা আমরা তো যেহেতু ভুক্তভোগী আমরা নিজেরাও জানি, যে মাইনে জমা করতো, ছাত্রছাত্রীদের টাকা জমা করতো, সেটা ভাগ করে টিচাররা নিয়ে যেতেন, কোন দিন কে নেবেন এটা ঠিক করা যাচ্ছে, যে আজকে দিন নেবেন, কালকে অনুষ্ঠান নেবেন, কালকে নেবেন, মানে ঠিক করা থাকতো যে ওই টাকাটা কিন্তু জমা করবে, পরে যখন গভর্নমেন্টের থেকে টাকাটা আসতো তখন সেটাকে আবার এ করে রাখা। তো বাবার মুখে শুনেছি, বাবাই বাড়িতে এসে বলছিলেন যে শশী আমাকে কি উপকারটা করলো না, সে রেশনের জন্য টাকা ছিল না বাড়িতে, এবং সেই দিন টাকা নেওয়ার পালা ছিল হচ্ছে মানে শশী উনি বলে এসপিএম এসে বললো যে শশী এসে বললো যে স্যার আমার থেকেও আপনার বেশি দরকার। যে মানুষটা নিজে স্ট্রাগল করছে সে বলছেন যে আমার বাবাকে বলছেন যে আপনার বেশি দরকার, আপনি, বাবা নিতে চাইছিলেন না, বললেন না ঠিক আছে আমি দেখি না না আপনি নিন টাকা, আপনার রেশন তুলতে হবে, আমি জানি, আমি শুনেছি আপনার কাছে, টাকাটা নেই, কোনোদিন ভুল হবে বলা যায় না, আরো অনেক কথা আছে, সেগুলো পরে ছোট ছোট করে বেরোবে। আমি কৌশিকদাকে ছেড়ে দিই, কৌশিকদা একটু তাড়া আছে। কৌশিকদা ছাত্র নয়, ছাত্রের মতো এইটুকু বলা যেতে পারে সহকর্মী, শশীদার জায়গায় কৌশিকদা এসেছিলেন স্কুলে। শশীদা ভালো ক্রিকেটার ছিল, ক্রিকেটার ছিল, আমার দুর্ভাগ্য যে শশীদাকে শিক্ষক হিসেবে পাই, অনুষ্ঠানটা প্রাইভেট। আমাদের সময় পড়াতেন কমলজি, প্রভাত কুচুকার, তারা দুজনেই অসাধারণ ছিলেন। কমলজি চাল চলন কথাবার্তা আলাদা, স্যার একদিন একটু ব্রিটিশরা কেমন করে কথা বলে গড় করে বলে যেতেন। তারপরে আমি শশীদাকে দেখেছি এবং দেখলাম যে এ টু জেড সমস্ত রকমের ছাত্র যে স্ট্যান্ডার্ডেই হোক, শশীদা বলতে যেন অজ্ঞান, শশীদার সবটুকু তারা পছন্দ করে। এবং একটু আগে যেটা শুনলাম, শশীদা খুব বড় ক্রিকেটার ছিলেন, খুব ভালো খেলতেন, আর মেলামেশা। আমি শশীদার সাথে ভাব করতেই হতো, এরকম একজন মানুষ আছে কাছে, আমার সাথে পরে খুব যুদ্ধতা হয়ে গেছিল, কি পড়ি না পড়ি সব, কে ক্লাসটা নেন, এই কবিতাটা সেলিম কবিতাটা কে পড়িয়েছেন, ওই ডক্টর শিশির কুমার দাস, সব নানা রকম আলোচনা হচ্ছে।
সেটাই আমার খুব আক্ষেপের জায়গা রয়ে গেছে। পল্লবদা ইংরেজিতে যথেষ্ট কথা ছিলেন। পল্লবদা বলছে আমাকে গাছের তলায় নিয়ে লাস্ট রাইট টুগেদার বুঝিয়ে দিলেন, ভাবা যায় না এইরকম একজন মানুষ। যাই হোক, আমি গায়ক নই, আর এখন তো বয়সও বেড়ে গেছে, গানের সাথে আরো যোগ্য বেড়ে গেছে, কোনোদিন গান শিখিও নি, কিন্তু গান আমার প্রাণ, এটুকু আমি বলতে পারি। সারাক্ষণে আমি গান শুনি। বাড়িতে সুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার যা সুবিধা, যেটা সুবিধা। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে, বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলাই যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। এই কবিতাটা অন্তত বোঝাচ্ছে শশীদা আছে, অনন্ত বলে কথাটা আছে। তুমি আরেকটুখানি থাকবে, আমি একটা ছোট্ট গল্প, 2 মিনিটের গল্প একটুখানি বলে তো যেটা আমার বলা হয়নি, যে শশীদার পোস্টেই আমি এসেছিলাম ফাইনালি। তপনদা তার আগে করে গেছেন, প্রথমে ডিম ম্যাগাজিনে এসেছিলাম, তারপরে পার্মানেন্টলি জয়েন করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ছোট্ট গল্প বলে দিই, শশীদা কেন শশীদা। এটা শুনেছি আমি এই সময় চিফ সাংবাদিক সুনন্দ ঘোষের কাছে, শশীদার মেয়ে যেদিন কাজ করে সেদিন। শশীদারা দল বেঁধে কাজ শেষ করে বেরোচ্ছেন এয়ারপোর্ট থেকে। হঠাৎ শশীদা খেয়াল করলেন এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা, এক মিনিট একটু শুনে, আপনি জানেন বলে তবু, এক ভদ্রলোক একটা ভদ্রমহিলা, খুব গরিব তিনি। ওই তখনকার দিনে, আজকে আধুনিক কালের এয়ারপোর্ট ছিল না, ঢুকেই ডান দিকে ছিল পুলিশের ব্যারিয়ার, এবং তার পাশে এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা, তিনি মুড়ি খাচ্ছেন। সবাই বেরিয়ে চলে গেছে, শশীদাও দেখেছে, শশীদাও বেরিয়ে চলে গেছে। শশীদা বেরিয়ে গিয়ে ওদের বলে, তোরা যাও তো, আমি একটা জিনিস ফেলে এসছি, বলে ফিরে এসছে। ফিরে এসে ওইখানে জিজ্ঞেস করছেন যে আপনারা কে, কোত্থেকে আসছেন। তখন ভদ্রলোক বললেন যে আমরা দুজনে ভিখারি, কিন্তু আকাশে একদিন প্লেন দেখে, এটা প্রদীপ জানে, এটা আকাশে একদিন প্লেন দেখে আমার স্ত্রী আমাকে বলেছিলেন, বৈষ্ণবী, আমরা বৈষ্ণব, বলেছিলেন যে প্লেনে কি করে যায়। তখন আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি যেমন করেই হোক তোমাকে প্লেনে চড়াবো। তুই এতদিন ধরে যে পয়সা রোজগার করেছি, সেই পয়সা রোজগার করে আমি প্লেনের 2টো টিকিট কিনেছি, ত্রিপুরা থেকে কলকাতা এসেছি, এখান থেকে বৃন্দাবন যাবো। এইটা শশীদা কভার করেছিলেন, খবর করেছিলেন, এবং তারপরে একটা হই হই পড়ে গিয়েছিল যে এইরকমও মানুষ আছে এবং এরকমও রিপোর্টার আছে যে ওই খবরটা তৈরি করতে পারে।
তারপরে শেষটুকু হচ্ছে, এরপরে আরো অনেক ব্যাপার আছে সেখানে যাচ্ছি না, শেষটুকু হচ্ছে যে তখনকার দিনে এয়ার ইন্ডিয়া শশীদাকে ফোন করে জানালেন যে ওকে ফাইন্ড আউট করো, ও যেখান থেকে ফিরতে চাইবে ত্রিপুরায় আমরা বিনা পয়সায় তাকে ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে পরবর্তীকালে শশীদা যিনি এডিটর ছিলেন তিনি বলেছিলেন, শশী তোমাকে আর কোনো নেই, কিন্তু এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় পুরস্কার যে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদেরকে, তোমার দেখানো লোককে, তোমার চিনিয়ে দেওয়া লোককে তারা বিনা পয়সা পাঠিয়ে দেবে। যাকে এটা দরকার নেই, আমরা গান শুনলাম। সামনে চলে আসুন, দিদি আসুন। যা হয় যা হয়, মানে আপনি যা জানেন আপনি যা জানেন সেটুকুই আমাদের। হ্যাঁ ভীষণ দাদা, আমরা কোনোদিনও দাদা ভাবিনি। আমাদের বাবার থেকেও আমাদের কেয়ারিং বেশি ছিল, যা কিছু করি আমার বাবাও বলতেন, বাবাকে কিছু বলতেন, যে বলতেন মেজদা জানে, মেজদাকে বলেছে। আমাদের মানে চিন্তাই করতে পারি না যে মেজদা আমাদের মেজদা আমার বৌদি আমাদের দেখাশোনা করেছেন। ওর বাবা মা অনেক গত 90 করে বাবা গেছে, 70 করে বাবা গেছে, 79 চলে গেছে। তো আমাদের বাবা মার অভাব বুঝিনি, বাবা মা চলে গেছেন সেই কষ্ট বুঝিনি। আজকে মনে হয় যেন আমফানের ঝড় আমাদের উপর দিয়ে অনেক কি ছিল না ছিল, আমাদের থেকে আপনারা বেশি জানেন, বেশি বুঝতে পারেন, বেশি বলেছেন, যেগুলো আমরা অনেক জানি না। আমাদের যশোর, বাবার দেশ যশোর, মায়ের দেশ ওষুধ খেয়ে, ওষুধ খেয়ে রাত জেগে পড়াশোনা করেছে, দিনের বেলা করেছে। আর স্নেহ, ওর স্নেহের কাছে কোনো মানে কি বলবো, স্নেহ কি পরিমাণ, আর প্রত্যেকের প্রতি, সে শুধু মানুষ না, আমাদের পাড়াতে একটা পাড়ার কুকুর ছিল না, ঠিক আছে, পাড়ার একটা কুকুর, পাড়ায় একটা কুকুর ছিল, কোনো এক ভদ্রমহিলা আমাকে অন্ধকারে দেখতে পাননি, কারণ ইচ্ছা করে ফেলেছেন, বলবো না, আমরা তো জানি না, গরম ফ্যান গায়ের উপরে। ও সেই কুকুরকে ঘুমের ওষুধ রুটি খাইয়ে, ডাক্তার থেকে ওষুধ এনে ওই বার্নার দিয়ে 15 দিন ধরে ওর সেবা যত্ন করে সেই কুকুরটাকে সুস্থ করে। মানে ওর যে স্নেহের পরিমাণ কি সেটা আমরা কাছে থেকে বুঝেছি, আপনারাও কাছে কাছে দেখে এখন ভাবতে পারি না যে আমাদের মধ্যে নেই, চলে গেছে। আর শেষের দিকটা আমি একেবারে দেখতে পারিনি, শেষের দিনটা, কেননা আমার হাজবেন্ডেরও খুব অসুস্থ, ওনার ক্যান্সার অপারেশন হয়েছে, কোলন ক্যান্সার, 18 বছর সুস্থ ছিলেন। অনেকদিন তো আপনি দেখাশোনা করতেন, বাড়িতে ছিলেন তো, আমি কথা শুনতাম আপনার কথা, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। তো ওনার বলটা ভেঙে গেছে, সেই অপারেশনের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তখন আমার ভাইপো ওরা দেখাশোনা করছে। আর এই যে ডক্টর হিরোদন দাস মুক্তি, ওনার কাছ থেকে আমি 3 মাস ধরে বলছি যে তুই অন্য ডাক্তার দেখা, আমার জানাশোনার ডাক্তার আছে, আমার মেয়ে শ্বশুরবাড়িতে বেশি মামুনির কাছে বসে। তা আমি বলেছি যে পিআরএসে চল, পিআরএসে দেখাবো। ও সে একই গো, এইভাবে চলে যাবে জন্যই হয়তো একই গো, না আমি লাস্ট মাসে মতামত নিয়ে তারপরে দেখাবো। 3 মাস ধরে আমি বলছি। 3 মাসের মধ্যে না ইদানিং শরীরটা কাটছে। ওর বাবার অপারেশন হলো, সেই সময়টা আমি ছিলাম, সেই সময়টা আমি হসপিটালে, ওর বাবা, আমি মেজদার কাছে ছিলাম। কাজের লোক পাওয়া যায় না, কাজের লোকেরা, ও কি মানুষ, ওই কাজের লোকরা ওকে উল্টো পাল্টা বলতো, সেটা নিতে পারতো না। তারপর একদিন আমি বললাম যে মেজদা শুনুন, এখনকার দিনটা তো আগের মতো না, আর তাছাড়া তুই কাকের কাছ থেকে আশা করবি, তখন আশা করবি না, কাকের মতো বলবে, কপিল করতে শুনে রাখবে, ওদের কাছ থেকে তুই এর থেকে ভালো কিছু আশা করিস না, কষ্ট পাবি। এরকম করেও বুঝিয়েছি, বলে দেখ ওরা আমার সঙ্গে এরকম করে, ওরা আমাকে এরকম কথা বলে, ওরা দিন করে তুই মনে করে কষ্ট করিস না। আসলে ওর অনুভূতির সঙ্গে আমাদের মেনে হতো, অল্পতেই ওর খুব লেগে যেত। আমি তো মানে ইগনোর করি, কাজের মেয়েরা বলবে তুই করিস না। শেষের দিকে মানসিক কষ্টটা ভীষণ বেড়েছে। আর বললাম যে ওর যে স্নেহের একটা কুকুর নেই। তারপর আমাদের বাড়িতে একটা চড়াই পাখি আসতো, মার সিঁদুরের কোটোটা টুকটুক করে সিঁদুর উল্টে ফেলে দিয়েছে কোটোতে।
তো মা বললেন রোজই ও আসে আর আমার সিঁদুরের কোটি থেকে সিঁদুর কিনে দেয়। তো একদিন এরকম ঘুরতে গেছে, ওর একটা পালক ওর হাতে এসছে, সারাদিন ওর কি কষ্ট, একটা চুলো আমাদের ছিঁড়ে গেলে কষ্ট হয়, ওর একটা পালক আমার থেকে লেগে গেল এইরকম। মানে বললাম যে আপনারা তো নানা দিকের কথা বললেন, পড়াশোনা, ব্যক্তিত্ব বা সরাসরি মেলামেশার ব্যাপারটা আমি তো অতটা বুঝতে পারিনি, কিন্তু আমাদের যে স্নেহ মানুষ করেছে সে তুলনা হয় না। মানে কোনো দাদা আমার শ্বশুর বাড়িতে লোক আছেন, উনি অ্যাস্ট্রোলজার, উনি আমাকে বিয়ের পর বলেছিলেন যে শশীকার মতো ভাই দাদা নাকি একটা হয়, একটাও হয় কিনা সন্দেহ। সত্যি সত্যি তাই আজকে আমরা কি হারিয়েছি বুঝতে পারছি। আর শেষের দিকে এমন হলো না, আমি যেতেও পারলাম না, দেখতেও পারলাম না। আগে বৃহস্পতিবার 20 তারিখ রাতে ওর শরীরটা খারাপ হয়েছিল, আমি রাতে কথা বলে বললাম বেশি কথা বলবো না, শরীরটা ভালো না। ঠিক আছে, আমি বললাম তুমি কবে থেকে বলছি যে তুই ডাক্তার পাল্টা ডাক্তার পাল্টা। ও ডাক্তার না, আমি এই লাস্ট ওনার সাথে মতামত নিয়ে তারপরে তোর কথা বলতে ইয়ারলিসে ভর্তি হোক, এই ওর সঙ্গে আমার কথা। তো ওইখানে ডাক্তার নাকি দুটো ইঞ্জেকশন দিয়েছে, আমরা ছিলাম না, যারা ছিল তারাও তো নিয়ে গেছিল। ডাক্তার কেন দুটো ইঞ্জেকশন দিল? যে মানুষটা দোতলা থেকে হেঁটে নেমে গেল, গাড়িতে গেল, ডাক্তারের কাছে গেল, তারপরে আমাদের ঘরে অক্সিজেন সিলিন্ডার ছিল। আমি বললাম তুই অক্সিজেন সিলিন্ডার নিবি না কেন? আমি তখন আমার হাজবেন্ড পিছনে শুনতে, সেই আমি লোক পাচ্ছি না, আমি যেতে পারলাম না। তাহলে আমাকে ওরা ফোন করে বলতো যে এই অবস্থা, তুই চলে আয়, আমি চলে যেতাম। কিন্তু অক্সিজেন সিলিন্ডার নেয়নি, আর ওই ডাক্তারকে দেখিয়ে তারপরে আমার ডাক্তার দেখাবো। হ্যাঁ, ও অনেক কষ্ট পেয়েছে শেষে 3 বছর বৌদি চলে যাবার পর, ভীষণ কষ্ট পেয়েছে, এক তো মানসিক কষ্ট। ঠিক আছে, ওর তো উপলব্ধিটা অন্যরকম, আমাদের মতন। আমি অনেক ঘুরিয়েছি না, আমি হাত ধরে নিয়ে এসেছি, ওকে রক্ষা করতে পারলাম না। আমরা সবাই স্ত্রীকে হাত ধরে আনি, সবাইকে একসঙ্গে যায় না, সবাই রাখতে পারে, এরকম করে বাচ্চাদের মতো তখন বলতাম তুই আমাদের বোঝাতিস, আমি তো বোঝাবো, আমার কথা এরকম করে কষ্ট তোকে বাঁচতে হবে, মেয়ের জন্য তোকে বাঁচতে হবে, আমাদের জন্য তোকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। 3 বছর ও নেগলেক্ট করেছে, মেয়ের প্রতি খাওয়া দাওয়া করেনি, কান্নাকাটি করতে সারাদিন মেয়ের জন্য। যখন মেয়ে চলে গেল সেই সময়টা ও ভীষণ অসুস্থ ছিল, ও দেখতে পায়নি ঠিক মতো নিজের দিকে, সেটা ওর একটা মনে অপরাধ বোধ হোক, কষ্ট হোক, এটাও ছিল। যাই হোক, কিন্তু আমরা এখনো না ভাবতে পারি না, যদি পরের জন্য থাকে, যদি আবার দেখানো পারে এরকম ভাই যেন আপনারা এরকম শশীলাকেই পান, শশীলাকে মানসিক শেষের দিকে মানসিক কষ্ট পেয়ে গেছে। শশীদার এক বোন, ছোট বোন কেয়া, সে একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে। এটা আমরা কেয়ার লেখাটা একটু পড়ি, এখানেও এই প্রসঙ্গটুকু আছে, সেই জন্যই আমি এটা পড়ছি। আজ থেকে ঠিক 1 মাস আগে আমরা কি হারালাম তা বলার ভাষা আমার নেই। এটা শশীদার ছোট বোন বলছে। শশীজি আপনাদের শিক্ষক, আমার পিতৃসম ভাই, শিক্ষক, বন্ধু এবং অভিভাবক। আজ সেই মানুষটির স্মৃতির উদ্দেশ্যে আপনারা সবাই একত্রিত। আমার কিছু বলার নেই। যখন তিনি আমাদের মধ্যে ছিলেন, তখন যদি তাকে এইটুকু বোঝাতে পারতাম যে তিনি একা নন, আমরা সবাই আছি তার সাথে, তাহলে হয়তো আজকের এই অনুষ্ঠানের কোনো প্রয়োজন হতো না। সন্তান স্নেহে ছাত্রছাত্রীদের দেখতেন, যা হারালাম তা তো আর ফিরে পাবার নয়। আমার একান্ত অনুরোধ সবার কাছে, শেষ যে 2টি ইঞ্জেকশন দেওয়া হলো তার নাম এবং কেন আর কি জন্য দেওয়া হলো তা জানার চেষ্টা কি আমরা সবাই মিলে করতে পারি না? সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি তো স্মরণ সভায় উপস্থিত থাকতে পারছি না, আমার হয়ে যদি কেউ এটা করতে পারেন তাহলে তাকে আমার কৃতজ্ঞতা জানাই। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। আমার দাদার 67 দাদার বিয়ে ছিল, দাদা নিজে পছন্দ করে বিয়ে করলেন। তখন দাদা সেই মুহূর্তে 4টাও চলে গেল, মেয়ের বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে। তখন বাবাকে এসে দাদা বললো যে এই ব্যাপার,
এবং দাদার তখন চাকরিটা চলে গেল। তো বাবা বললেন যে এই তো এই অবস্থা, বেশ থাকি যে তো দাদার তো এরকম মধ্যে বাড়িতে মেয়েকে দিয়ে দেবে, তাহলে কি করা যায়। তো বললো আমি কোথাও শুনিনি বড় ভাইয়ের বিয়েতে কেউ সুদে ধার করে খরচা করে। ও বললো বাবা তুমি ব্যবস্থা করো, আমি আছি, তুই তো সবে চাকরি করেছিস। বলে আমি ঠিক আছে ব্যবস্থা করবো। বলে আমাদের পাড়ার একজন তুমি সুদে টাকা ধার করে বিরাট করে ব্যবস্থা করবো। এই হচ্ছে আমি জীবনে আবার লোকে মা বাবার কাজ করে, হ্যাঁ ছেলের বইটা খুব জরুরি, মেয়ের বিয়েটা জরুরি, এসব বড় ভাইয়ের বয়স আমার 76 বছর বয়স, আমি শুনি। এই হচ্ছে আমাদের বেশ আমরা যে কি হারিয়েছিলাম, ঘর সংসার করতে পারছি না ঠিক